নমস্কার বন্ধুরা, উত্তম আশা পরিবারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি এক্সাম পেপার 2019 সালের পার্ট 7-এ বেশ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো আজ সেশন শুরু করার আগে আমি একটি কথা বলে রাখি যে যারা এই পরীক্ষার 2018 সালের প্রিলিমসের এক্সাম পেপারের সলিউশন দেখোনি এবং 2019 সালের এর আগের যে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত 6টা পার্টে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি, সেগুলি যারা দেখোনি তারা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একটি আমরা প্লেলিস্ট তৈরি করে রেখেছি যেখানে এর আগের সমস্ত কোশ্চেন আমরা আপলোড করে রেখেছি, যে সমস্ত পার্ট আমরা নিয়েছি। তো তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পরে তোমরা যখন ইচ্ছা করবে ওই প্লেলিস্টে গিয়ে এর আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং এর পরেও যে ভিডিওগুলো আমরা তৈরি করব ওই প্লেলিস্টে আমরা পরপর আপলোড করতে থাকবো। ওকে, সো চলো আজকের কোশ্চেনে আমরা যাই। দেখো, আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে দ্য ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের আয়কর কিরূপ। দেখো, এখানে দেওয়া রয়েছে ইনডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, অর্থাৎ অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল, ইনডাইরেক্ট এবং প্রপোর্শনাল, অর্থাৎ অপ্রত্যক্ষ এবং আনুপাতিক, নাকি ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, প্রত্যক্ষ এবং আনুপাতিক, নাকি প্রত্যক্ষ এবং প্রগতিশীল। দেখো, ভারতের ইনকাম ট্যাক্স সেটি যিনি পে করে থাকেন, অর্থাৎ আয়কর যিনি দিয়ে থাকেন, তিনি সরাসরি কর্তৃপক্ষকে আয়কর দিয়ে থাকেন। ওকে, অর্থাৎ ডাইরেক্টলি তিনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাই ভারতের ইনকাম ট্যাক্স অবশ্যই ডাইরেক্ট। ইনডাইরেক্ট কোনগুলো, যেমন ধরো তুমি বাজার থেকে ওষুধ কিনলে, ওষুধ কেনার জন্য তোমাকে ট্যাক্স পে করতে হলো, কিন্তু সেই ট্যাক্সটা কি তুমি সরাসরি সরকারকে দিয়ে থাকো, নাকি যে ওষুধ দোকান থেকে ওষুধ কিনলে সেই ওষুধ দোকানদারকে দিয়ে থাকো, এবং ওষুধ দোকানদার যে প্রডিউসার তাকে আবার টাকা দিয়ে থাকবে, অর্থাৎ ট্যাক্সটা কিন্তু যে প্রডিউসার সেই সরকারকে দিচ্ছে। কিন্তু ইনডাইরেক্টলি আসলে সরকারকে ওই ট্যাক্সটা প্রদান করছো তুমি, তোমার কাছ থেকে ওই অর্থটা কিন্তু ওই ওষুধের যে মালিক, অর্থাৎ যিনি প্রডিউসার, সেই প্রডিউসার সরকারকে প্রদান করছেন, কিন্তু তিনি তার বোঝা বহন করছেন না, বোঝাটা তোমার উপরেই পড়ছে, কিন্তু সেটাকে পে করছো না তুমি। অর্থাৎ এই ধরনের ওষুধ বলো, তোমার গ্যাস সিলিন্ডার বলো, বা তোমার জামা কাপড় থেকে যাবতীয় যা কিছু যেগুলো আমরা পণ্যদ্রব্য আমরা কিনে থাকি, পারচেস করে থাকি, সেগুলোতে আমরা যে ট্যাক্স দিয়ে থাকি সেগুলো ইনডাইরেক্ট। কিন্তু ইনকাম ট্যাক্স, তারপর তোমার আমাদের সম্পত্তির জন্য যে ট্যাক্স দিতে হয় সেই সমস্ত ট্যাক্স, এগুলো হলো ডাইরেক্ট, আমরা সরাসরি সরকারকে দিয়ে থাকি। এবার দেখা যাক ইনকাম ট্যাক্স প্রোগ্রেসিভ না প্রপোর্শনাল, অর্থাৎ প্রগতিশীল না আনুপাতিক। আচ্ছা, আনুপাতিক ট্যাক্স মানে কি? আনুপাতিক ট্যাক্স মানে এইরকম যে ধরা যাক একজনের মাসিক বেতন 30,000 টাকা এবং ধরা যাক তিনি ইনকাম ট্যাক্স পে করছেন 3,000 টাকা। তাহলে যদি অন্য আর একজনের ওই একই পোস্টে একই পদে তার যদি ইনকাম হয় 60,000 রুপিস পার মান্থ তার স্যালারি, তাহলে তিনি কত পে করবেন? 6,000 টাকা পে করবেন যদি ইনকাম ট্যাক্সটা প্রপোর্শনাল হতো, অর্থাৎ সবসময় আমার যত স্যালারি হবে তার উপরে সেম প্রপোর্শনে ট্যাক্স আরোপ হবে। এমনটা যদি হতো তাহলে যে ইনকাম ট্যাক্স এটি প্রপোর্শনাল হতো, কিন্তু এমনটা আমাদের ভারতবর্ষের ইনকাম ট্যাক্স নয়। ভারতবর্ষের ইনকাম ট্যাক্স কীরকম হয়? ওই 30,000 টাকা মাসিক বেতনের জন্য যদি কেউ 3,000 টাকা ট্যাক্স দিয়ে থাকে, তাহলে 60,000 টাকার জন্যে অবশ্যই তাকে 6,000 টাকার বেশি পে করে থাকতে হবে। ধরা যাক তিনি 7,000 টাকা পে করবেন, অর্থাৎ কি যত তোমার ইনকাম বাড়বে, আয় বাড়বে, তার উপরে ট্যাক্স দেওয়ার যে পার্সেন্টেজ, ট্যাক্সের যে পার্সেন্টেজ বা শতাংশ, সেটাও কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ ভারতবর্ষের ইনকাম ট্যাক্স প্রোগ্রেসিভ। তাহলে ভারতবর্ষের ইনকাম ট্যাক্স ডাইরেক্ট এবং প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ বিষয়টা অনেকটা এই রকম যে ধরো এটা আমার ইনকাম এবং এটা ট্যাক্স, এবং একই পোস্টের জন্যে যত তোমার ইনকাম বাড়তে থাকবে না, ট্যাক্সের পার্সেন্টেজ বাড়তে থাকবে। ইনকামের উপর যে ট্যাক্সের পার্সেন্টেজ এন্ড ভ্যালু সেটা বাড়তে থাকে। বোঝা গেল? তুমি যত বেশি আয় করবে তত বেশি পার্সেন্ট তোমাকে ট্যাক্স কাটতে হবে। এই কারণেই ভারতবর্ষের ইনকাম ট্যাক্স হলো ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। ওকে, এই গল্পটা যদি মনে থাকে তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেন পড়লে তোমরা সলিউশন করে আসতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে ইন্ডিয়াস কোস্টলাইন মেজার্স, অর্থাৎ ভারতবর্ষের উপকূল রেখার পরিমাণ কত? ভারতবর্ষের উপকূল রেখার পরিমাণ হলো 7,516.6 কিলোমিটার। মনে রাখার একটি উপায় আমি বলে দিই,
অনেক সময় আমরা এরকম একটি বলি না, 7 সমুদ্র 13 নদী পার। তো আমাদের ভারতবর্ষের উপকূল রেখা সমুদ্রের তীরে রয়েছে এবং আমাদের লাক্ষাদ্বীপ রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। তো এগুলো সব সমুদ্রের তীরে রয়েছে। 7 সমুদ্রের তীরে আমাদের 7,000 কিলোমিটারের বেশি উপকূল রেখা রয়েছে। ওকে, এইভাবে যদি তোমরা মনে রাখো তাহলে মনেই থাকবে যে 7,516.6 কিলোমিটার। 7 সমুদ্রের তীরে আমাদের 7,000-এর বেশি উপকূল রেখা রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া এদের মধ্যে কোনটি? নাইট্রোজেন সংবন্ধকারী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। ওকে, এখানে একটা গল্প দেখো, যে তোমরা জানো যে শিম্বগোত্রীয় যে উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদের যে মূল রয়েছে, সেই মূলে অর্বুদ তৈরি করে এই সমস্ত ব্যাকটেরিয়া। এইরকম অর্বুদ তৈরি করে এই সমস্ত ব্যাকটেরিয়া। যে ধনচে গাছ রয়েছে, পাট গাছ রয়েছে, শিম্বগোত্রীয় বিভিন্ন উদ্ভিদ, তার মূলে কিন্তু নাইট্রোজেন সংবন্ধ করে এই সমস্ত ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়া অবশ্যই প্রোক্যারিওটিক হয়। বিভিন্ন যে কোষ রয়েছে, সেল রয়েছে, সেল ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক দুটো প্রকৃতির হয়, ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক হয়। এখানে তো প্রোক্যারিওটিক আমাদের কোনো কারণেই হবে না, কারণ বলেছে ব্যাকটেরিয়া। কোন ব্যাকটেরিয়া? তো সমস্ত ব্যাকটেরিয়াই তো প্রোক্যারিওটিক। তাহলে ব্যাকটেরিয়ার নাম চেয়েছে রাইজোবিয়াম। এখানে আরও একটি বলে রাখি যে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাজোটোব্যাক্টরও লেখা থাকে। গুগল সার্চ করে তোমরা দেখবে অ্যাজোটোব্যাক্টরও লেখা থাকবে, কিন্তু অ্যাজোটোব্যাক্টরের থেকে রাইজোবিয়াম হলো ভালো উদাহরণ। এই জন্য আমাদের অপশানে দুটিই রয়েছে, তো আমরা রাইজোবিয়াম আমাদের কারেক্ট অপশন চুজ করব। ওকে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য পিগমেন্ট দ্যাট হেল্পস ইন ফটোসিনথেসিস, অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন কণাটি সাহায্য করে? ফটোসিনথেসিস কথাটির অর্থ হলো সালোক সংশ্লেষ। দেখো আমরা পাতাকে বলি গাছের বা উদ্ভিদের রান্নাঘর, এবং রান্নার যে কড়াই সেটি হলো ক্লোরোপ্লাস্ট। এই কণাটি আমাদের ফটোসিনথেসিসে সাহায্য করে, এটি তোমরা সবাই জানো। ওকে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য ওয়ার্ল্ডস ড্রায়েস্ট ডেজার্ট ইজ, অর্থাৎ পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো আটাকামা মরুভূমি। এই আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকায় অবস্থিত। আটাকামা মরুভূমি কেন পৃথিবীর সব থেকে শুষ্কতম মরুভূমি? অবভিয়াসলি সেখানে যে বৃষ্টিপাতের হার সেটা সব থেকে কম, সেজন্যই সেটি সব থেকে শুষ্ক মরুভূমি। কিন্তু পৃথিবীর সব থেকে বৃহত্তম মরুভূমি বা লার্জেস্ট ডেজার্ট অফ দিস ওয়ার্ল্ড ইজ সাহারা ডেজার্ট। ওকে, তোমরা সবাই জানো উত্তর আফ্রিকায় রয়েছে এই সাহারা ডেজার্ট। এই সাহারা মরুভূমি কিন্তু সব থেকে বৃহত্তম মরুভূমি। এবং এখানে একটি কথা বলে রাখি যে বিভিন্ন মরুযাত্রীদের মতানুযায়ী সব থেকে ভয়ঙ্কর মরুভূমি কিন্তু হলো গোবি মরুভূমি। এই গোবি মরুভূমি অবস্থান করছে মঙ্গোলিয়াতে। অনেক ক্ষেত্রে হয় কি যে মরুভূমির মাঝখানে মরুদ্যান থাকে, এবং মরুদ্যান থাকার ফলে মরুযাত্রীরা সেখান থেকে কিন্তু খাদ্যের রসদ সংগ্রহ করে থাকেন। কিন্তু গোবি মরুভূমিতে এরকম কোনো মরুদ্যানই নেই, যে কারণে গোবি মরুভূমি পার করা কিন্তু ভীষণই কঠিন। সেজন্য গোবি মরুভূমি হলো সবথেকে ভয়ঙ্কর মরুভূমি এমনটা মনে করা হয়। থর মরুভূমি কিন্তু অতটা ভয়ঙ্কর নয়। থর তোমরা প্রত্যেকেই জানো আমাদের ভারতীয় উপমহাদেশে অবস্থিত, ভারত পাকিস্তানে অবস্থিত। এই থর মরুভূমি কিন্তু নবীনতম মরুভূমি। থর মরুভূমির অস্তিত্ব পূর্বে ছিল না। পরবর্তী ক্ষেত্রে সিন্ধু নদের গতিপথ পরিবর্তন জনিত কারণেই হোক, ভূমিকম্পজনিত কারণেই হোক, বা বিভিন্ন কারণেই হোক, থর মরুভূমির সৃষ্টি হয়েছে। এবং থর মরুভূমি কিন্তু যে কারণে সিভিলাইজড। থর মরুভূমির ভিতরে তোমরা জানো অনেক শহরও রয়েছে, জয়সালমীর প্রভৃতি শহর রয়েছে, মন্দির রয়েছে, এবং সেখানে সংস্কৃতি বিরাজ করছে। তাই থর মরুভূমি হলো সিভিলাইজড এবং নবীনতম মরুভূমি পৃথিবীর। ওকে, তো মরুভূমির সম্বন্ধে এই গল্পগুলি মনে রাখবে, কখন কোনটাই প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা আনসার করতে পারবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এই যে কোয়ান্টিটিগুলি রয়েছে, রাশিগুলি রয়েছে, সেগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তারা ভেক্টর রাশি কিভাবে আইডেন্টিফাই করবে? ভেক্টর রাশি খুঁজে পাওয়ার সব থেকে ভালো উপায় হলো এটা, দেখো কোন রাশির দিক রয়েছে। আমরা দিকে কথাটা ইউজ করি, যেমন আমরা যদি বলি যে ও পূর্ব দিকে দৌড়চ্ছে, যখনই দৌড়ানোর কথাটি আসছে, দৌড়ানো মানে স্মরণ, যখনই আমরা স্মরণের কথা রয়েছে তখন এরকম বলছি যে ওই দিকে স্মরণ হচ্ছে, দিকে ইউজ করছি। যখনই বল প্রয়োগ করছি তখনই বলছি যে ও দেওয়ালের দিকে বল প্রয়োগ করছে, গাড়িটি সামনের দিকে বল প্রয়োগ করছে। তো দিকে কথাটাই সবসময় ইউজ করি। তো যে রাশির সাথে আমরা এই দিকে কথাটা ইউজ করি সেটি ভেক্টর রাশি হয়ে যায়। এখানে দেখো মাস, ভর, আমরা কখনই বলি যে এই বস্তুটির ভর এই দিকে, ভর তো কোনো দিকে হয় না। ঘনত্ব, ডেন্সিটি কোনো দিকে হয় না। ইনার্সিয়া, জড়ত্ব কোনো দিকে হয় না। জড়ত্বটা কি? যে বস্তু স্থির অবস্থায়
যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে এটি স্থির থাকে, এবং বস্তুটি যদি কোনো বেগে চলতে থাকে তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করা হলে ওই বস্তুটি সমবেগে চলতে থাকবে। বস্তুর এই যে ধর্ম, এটিকেই বলা হয় জড়ত্ব বা ইংরাজিতে বলা হয় ইনার্সিয়া। তো সেটিও তো কোনো দিকে এমনটা বলা হয় না, শুধুমাত্র ফোর্স বা বলের ক্ষেত্রেই বলা হয় যে বস্তুটি এই দিকে বল প্রয়োগ করছে, দিকে কথাটা ইউজ করা হয়। তো ভেক্টর কোয়ান্টিটি আসলে এটাই যার দিক এবং মান দুই আছে। তো এখানে ফোর্স হলো আমাদের ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো যারা সায়েন্সের স্টুডেন্ট নয় তারা এইভাবে বিভিন্ন কোয়ান্টিটি যে ভেক্টর কিনা সেটা তোমরা নির্ণয় করতে পারবে। মাধ্যমিক লেভেলেও এটা ছিল, কিন্তু মাধ্যমিক লেভেলে অনেকটা এ বিষয়ে হয়তো গুরুত্ব দাওনি। তো সেক্ষেত্রে যদি ভুলে গিয়ে থাকো যে ভেক্টর কোয়ান্টিটি কোনগুলি, সেক্ষেত্রে কিন্তু এই ডিকে সেন্স তোমাদের হেল্প করবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, হু ওয়াজ দ্য পেশওয়া ওয়েন দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট ইন 1761? 1761 সালে যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল সেই সময় পেশওয়া কে ছিলেন? পেশওয়াকে মারাঠা জাতির যিনি প্রধান ছিলেন তিনি পেশোয়া ছিলেন, এবং এ সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। এখানে একটি গল্প রয়েছে। 1761 সালে মুঘল সাম্রাজ্য ব্যাপক দুর্বল হয়ে পড়েছিল, এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে মুঘল সম্রাট নিজেই নিজের সাম্রাজ্য যে রক্ষা করার দায়িত্ব পালন করতে অক্ষম ছিলেন। সে কারণে সেই সময় মুঘল সম্রাট ছিলেন আহম্মদ শাহ। সেই সময়কার মুঘল সম্রাট ছিলেন আহম্মদ শাহ। আহম্মদ শাহ, এই আহম্মদ শাহকে নিরাপত্তা প্রদান করতেন পেশওয়া বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামেও পরিচিত ছিলেন। আহম্মদ সাহেবকে নিরাপত্তা প্রদান করতেন পেশওয়া বালাজি বাজিরাও। তো সে সময় আফগানিস্তানের একজন দুর্ধর্ষ নেতা ছিলেন, তার নাম ছিল আহম্মদ শাহ আবদালি। মুঘল সম্রাট ছিলেন আহম্মদ শাহ, এবং এর সাথে আবদালি যোগ করে দিলে যার নাম আসে তিনি হলেন আফগান নেতা আহম্মদ শাহ আবদালি, যার সাথে এই পেশওয়া বালাজি বাজিরাওয়ের যে সেনা দল ছিল তাদের সাথে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। ওকে, এবং এই পানিপথের তৃতীয় যুদ্ধ হওয়ার পরে কিন্তু মারাঠা শক্তি দুর্বল হয়ে গিয়েছিল, কারণ মারাঠা শক্তি হেরে গিয়েছিল। আফগান শক্তিও দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু যুদ্ধে হার হয়েছিল মারাঠা শক্তির, এবং মারাঠা শক্তি যুদ্ধে পরাজয়ের 6 মাস পরে কিন্তু বালাজি বাজিরাও মারা যান। ওকে, তো এই গল্পচ্ছল থেকে অনেক রকম প্রশ্নও আসতে পারে যে সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? আহম্মদ শাহ। কার সাথে তৃতীয় যুদ্ধ হয়েছিল বালাজি বাজিরাও বা মারাঠা বাহিনীর? সেটি হলো আহম্মদ শাহ আবদালি। আহম্মদ শাহ আবদালি কোথাকার নেতা ছিলেন? আফগান নেতা ছিলেন। তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু মনের মধ্যে যদি আসে তার অ্যান্সার তুমি এই গল্প থেকে পেয়ে যাবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, জলদাপাড়া স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন, অর্থাৎ জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা তোমরা প্রত্যেকেই জানো যে জলদাপাড়া অভয়ারণ্য হলো ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে অবস্থিত। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, গোটা স্ক্রিন জুড়েই প্রশ্নটি রয়েছে যে এক্সপোজার টু সানলাইট হেল্পস আ পারসন ইমপ্রুভ হিজ হেলথ বিকজ, অর্থাৎ সূর্যালোক একজন ব্যক্তির স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে কারণ এটা রেজিস্ট্যান্স পাওয়ার ইনক্রিজেস, অর্থাৎ আমাদের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এমনটা নয়, এটা হলো দ্য আলট্রাভায়োলেট রেস কনভার্ট স্কিন অয়েল ইনটু ভিটামিন ডি। আমাদের স্কিনের মধ্যে, স্কিনের ভিতরে কোলেস্টেরলের এরকম বিভিন্ন প্যাকেট থাকে। ওকে, তো সেখানে যদি আলট্রাভায়োলেট রে এসে পড়ে, অর্থাৎ অতিবেগুনি রশ্মি এসে পড়ে, তাহলে এই যে অয়েলগুলো রয়েছে যেগুলো কোলেস্ট্রল আকারে সঞ্চিত থাকে সেগুলো ভিটামিন ডিতে পরিণত হয়। ওকে, তাহলে কি হয় না, অতিবেগুনি রশ্মি শরীরের যে ত্বকের স্কিন অয়েল থাকে বা ত্বকের যে তেল থাকে বলতে পারি, কোলেস্ট্রল থাকে, সেগুলোকে ভিটামিন ডিতে পরিণত করে। অর্থাৎ এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। এবং ভিটামিন ডি আমাদের শরীরের ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান, শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে ভিটামিন ডি সাহায্য করে, তাই এটি আমাদের হেলথ ইমপ্রুভমেন্টে সাহায্য করে। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ রাজা রামমোহন রয় বর্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রয় জন্মগ্রহণ করেছিলেন? রাজা রামমোহন রয় জন্মগ্রহণ করেছিলেন হুগলিতে, এবং তিনি রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রাধানগর, ওকে, রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, যেটি হলো হুগলি জেলায় অবস্থিত। এখানে একটু বলে রাখি যে যারা লুসেন্টের জিকে বই ফলো করো, ওখানে কিন্তু একটি ভুল রয়েছে, যে ওখানে বলা রয়েছে যে রাধানগর গ্রাম বর্ধমান জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন। তো যারা লুসেন্টের বই ফলো করো একটু খেয়াল রাখবে, ওখানে কিন্তু বর্ধমান হবে না, এটা হুগলি হবে। ওকে,
দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ মেম্বার অফ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন, বা আমাদের দক্ষিণ এশীয় যে একটি সংস্থা রয়েছে, আন্তর্জাতিক সংস্থা সার্ক, সেই সার্কের অন্তর্ভুক্ত নয় নিম্নলিখিত কোন দেশ? তার আগে জানা দরকার সার্কের মধ্যে রয়েছে কোন দেশগুলি, সার্কের মধ্যে রয়েছে কোন দেশগুলি জানা থাকলে বাদবাকি দেশ থেকে আমরা বাদ দিয়ে দেব। দেখো এটুকুই মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের যতগুলি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তার মধ্যে চীন এবং মিয়ানমার, চীন এবং মিয়ানমার, ভারতের তো এই উত্তর পূর্ব দিকে এই জায়গাটায় চীন রয়েছে এবং এইদিকে মায়ানমার রয়েছে, যদি আমাদের এই জায়গাটায় ভারত থাকে। চীন এবং মায়ানমারকে বাদ দাও, বাদ বাকি যতগুলি রাষ্ট্র রয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারত, তাদেরকে মিলেই হলো সার্ক। প্রথমে আফগানিস্তানের সদস্য ছিল না, কিন্তু পরবর্তীকালে আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হয়। কাজেই সার্কের সদস্য রাষ্ট্র কোনগুলি হয়ে গেল? নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভারত, এই 8টি রাষ্ট্র আমাদের সার্কের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এখানে দেখো মিয়ানমার রয়েছে, কিন্তু আমি প্রথমেই বললাম যে প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে মিয়ানমার এবং চীনকে বাদ দিতে হবে, তাহলেই বাদবাকি যে প্রতিবেশী রাষ্ট্র সমেত ভারত, সেটি হলো সার্কের সদস্য রাষ্ট্র। তাহলে এখান থেকে কি হবে? মিয়ানমার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, 6 bells commence tolling together and toll at intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively. In 30 minutes, how many times do they toll together? অর্থাৎ বলা হয়েছে যে ঘন্টা রয়েছে, যে ঘন্টাগুলি একবার একসাথে বেজে যায় এবং বেজে যাওয়ার পরে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ড অন্তর তারা যথাক্রমে বাজতে থাকে। তাহলে 30 মিনিট সময়ে তারা কতবার একসাথে বাজবে, এটি আমাদের প্রশ্ন করেছে। তো দেখো এখানে আমি এই ধরনের প্রশ্ন আরেকটি করিয়েছিলাম, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর প্রিভিয়াস ইয়ারের যখন আমি সলিউশন করছি যে সিরিজে, সেই সিরিজের কোনো একটি পার্টে এই ধরনের কোশ্চেন আরেকটি আলোচনা রয়েছে। তো যারা সেটা দেখেছো তারা তো খুবই ভালো, এটা বুঝতে পারবে। যারা দেখোনি তাদের জন্যও আমি বলছি যে ওটা দেখে নাও। আর এখানেও আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে দেখো 2 সেকেন্ড অন্তর অন্তর যে বেলটি বাজছে, সে অবশ্যই যত সেকেন্ড অন্তর অন্তর বাজবে সেগুলি সব 2 এর মাল্টিপল হবে, 2x এই আকারে থাকবে। আবার যে ঘন্টাটি 4 সেকেন্ড অন্তর অন্তর বাজছে সে অবশ্যই 4 এর মাল্টিপলে বাজবে, মানে প্রথমে 4 সেকেন্ড অন্তর, তারপর প্রথম থেকে ধরলে 8 সেকেন্ড পরে আবার বাজবে, তারপর প্রথম থেকে বললে 12 সেকেন্ড পরে আবার বাজবে, অর্থাৎ কিনা 4 এর মাল্টিপল যে সেকেন্ডগুলি হবে সেই সময়ে এরা বাজতে থাকবে। এইভাবে 6 সেকেন্ড অন্তর যে বাজছে সে 6 এর মাল্টিপল, 8 সেকেন্ড অন্তর যে বাজছে সে 8 এর মাল্টিপল, 10 সেকেন্ড অন্তর যে বাজছে 10 এর মাল্টিপল, 12 সেকেন্ড অন্তর যে বাজছে সে 12 এর মাল্টিপল, এইভাবে বাজতে থাকবে। বোঝা গেল যে 12 সেকেন্ড অন্তর বাজছে সে 12 সেকেন্ডে বাজবে, আবার প্রথম থেকে 24 সেকেন্ড অন্তর আবার বাজবে। তাহলে তারা একসাথে কখন বাজবে? একসাথে তখনই বাজবে যে সময়টা এর প্রত্যেকের মাল্টিপল হবে, এবং অবশ্যই ইমিডিয়েটলি একবার বেজে যাওয়ার পরে নেক্সট তারা কখন একসাথে বাজবে? ইমিডিয়েটলি ধরো আমার এক্ষুনি বেজে গেল, আবার নেক্সট কখন তারা একসাথে বাজবে? নেক্সট তখনই তারা একসাথে বাজবে যেটা কিনা এদের লিস্ট কমন মাল্টিপল হবে, অর্থাৎ এদের লসাগু হবে, কারণ সেই সময়টা এদের প্রত্যেকের গুণিতক, এবং নেক্সট করতে গেলে সব থেকে কম গুণিতকটা, সব থেকে কম যে সাধারণ গুণিতক সেটাই আমার খুঁজে বের করতে হবে, আর সব থেকে কম সাধারণ গুণিতক সেটাই হলো আমাদের লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ইংরেজিতে তাকেই বলে এলসিএম। তাহলে আমাদের সোজা কথায় এদের এলসিএম বের করতে হবে। এখন এলসিএম বের করার খুব ফাস্ট একটি মেথড রয়েছে, সেই মেথডটা আমি অ্যাপ্লাই করেছিলাম আগের অঙ্কে, এখানেও করব। কি অঙ্ক, কি মেথড দেখা যাক। যেমন ধরো এখানে সব থেকে বড় সংখ্যাটি কি? 12, আমি 12কে নিয়ে নিলাম, তারপরে 10। আচ্ছা 10-এর মধ্যে এমন কি আছে যা 12-র মধ্যে নেই? 10-এর মানে 5 গুণিতক 2 10, 12-র মধ্যে তো 5 নেই, তো 5কে আমি গুণ করে দিলাম, তাহলে 5 12 কত হলো? 60 হলো। আবার দেখো 8-এর মধ্যে 3টে 2 রয়েছে, কিন্তু 12-র মধ্যে 2টো 2 রয়েছে, কারণ 12 মানে 4 গুণিতক 3, 12 মানে 4 গুণিতক 3, 4-এর মধ্যে 2টো 2 রয়েছে, 4 মানে 2 গুণিতক 2, 5-এর মধ্যে কোনো 2 নেই। তাহলে কি দেখা গেল? 12 গুণিতক 5 অর্থাৎ 60-এর মধ্যে 2টো 2 রয়েছে, কিন্তু 8-এর মধ্যে 8 মানে হলো 2 গুণিতক 2 গুণিতক 2, 3টে 2 রয়েছে, তার একটি 2-এর অভাব রয়েছে। তাহলে এলসিএম নির্ণয় করার যে আমাদের প্রক্রিয়া চলছে সেখানে একটি 2 গুণ করে দেওয়া যাক, এবং আমরা পেলাম 120। এই 120 6 দিয়েও বিভাজ্য, আমরা তো জানি, 4 দিয়েও বিভাজ্য, কারণ এর মধ্যে 4 রয়েছে, আমরা আগেই দেখেছি, আবার 2 তো রয়েইছে, অর্থাৎ এই 120 হয়ে গেল এদের এলসিএম। ওকে, তাহলে আর ভাগ প্রক্রিয়ার মাধ্যমে অত হাতড়াতে হলো না, আমরা টুক করে পেয়ে গেলাম যে এদের এলসিএম কত, সেটা খুব দ্রুত আমরা পেয়ে গেলাম। ওকে,
এবারে 120 সেকেন্ড মানে তোমরা প্রত্যেকেই জানো 2 মিনিট, এটা তো আর কোষে দেখার দরকার হয় না, ঠিক আছে। সরি, 2 মিনিট আমি লিখছি, 2 মিনিট। তাহলে 2 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজবে। তাহলে 30 মিনিট যদি টাইম ইন্টারভ্যাল থাকে, সেখানে তারা কতবার বাজবে? দেখো এখানে যেন 30/2, 30 মিনিটে 2 মিনিট কতবার আছে? 15বার। তাহলে 15 করে দিয়ে এসো না, কারণ দেখো 30 মিনিট শুরুর সময়ে তারা একসাথে বেজে গেছে। 30 মিনিট একেবারে যখন শুরু হচ্ছে, যে সময়টা আমার শুরু ধরা হচ্ছে, তুমি স্টপ ওয়াচ যে সময় চালু করছো সেই সময় একবার বেজে গেছে, তারপরে আরও 15বার বাজবে, অর্থাৎ মোট 16বার বাজবে। বোঝা গেল? প্রথমে একবার বাজছে, বাজার পরে আবার 30 মিনিট বাদ বাকি যে সময়টুকু পড়ে আছে সেই সময় 2 মিনিট অন্তর অন্তর বাজতে থাকলে আরও 15বার বাজবে, অর্থাৎ মোট 16বার বাজবে। বোঝা গেল? দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়াস অফ আ রেক্টাঙ্গেল অ্যান্ড স্কোয়ার ইজ 35 সেন্টিমিটার স্কোয়ার। If the rectangle's length and breadth are 50% more and 10% less respectively than the side of the square, what is the area of the rectangle in centimeter square? অর্থাৎ বলা হয়েছে যেটি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল রয়েছে তাদের অন্তরফল বা পার্থক্য হলো 35 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ 35 বর্গ সেন্টিমিটার। যদি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 50% বেশি হয় এবং ওর প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর থেকে 10% কম হয়, তাহলে ওই রেক্টাঙ্গেল অর্থাৎ ওই আয়তক্ষেত্রের এরিয়া কত বা তার ক্ষেত্রফল কত সেন্টিমিটার স্কোয়ারে, সেটাই আমার প্রশ্ন করেছে। তো দেখো কিভাবে করব। 50% মানে কত? আমরা জানি হাফ। 10% কত? আমরা জানি 1/10। ব্যাস, এবার আমরা এরিয়া আমরা ধরে নেব যে বর্গক্ষেত্রের একটি সাইড হলো এ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহু যদি এ সেন্টিমিটার হয়, তাহলে ওই আয়তক্ষেত্রের লেন্থ কত? বলেছে 50% বেশি। 50% বেশি মানে 1 প্লাস হাফ। 50% মানে তো হাফ, আর 100% মানে 1, তাহলে 1 প্লাস হাফ মানে 3/2। অর্থাৎ আমি বলতে পারি আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটা হলো 3a/2। কারণ দেখো এ সেন্টিমিটার যদি বর্গক্ষেত্রের সাইড হয়, তাহলে এইটা প্লাস a/2, কারণ 50% বেশি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে a প্লাস a/2, সেটাই আমি এখানে হিসাব করেছি 1 প্লাস 1/2, যেটা 3/2 হয়, অর্থাৎ 3a/2 হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? a মাইনাস a/10 হবে, এটা হবে 9/10। তাহলে এর প্রস্থ হলো 9/10। আমার এই ইনফরমেশনগুলো কাজে লাগবে, বাদ বাকি আমি মুছে দিচ্ছি। দেখো এখানে আমি লিখে রেখেছি যে লেন্থ হলো 3a/2, ব্রেথ হলো 9a/10 এবং ডিফারেন্স অর্থাৎ আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে এরিয়ার ডিফারেন্স ছিল 35 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন খুব সহজেই পেয়ে যাব, এবং এগুলো নির্ণয় করতে আমার তো বেশি সময় লাগবে না, তোমরা বুঝতেই পারছো ক্যালকুলেশন খুবই সহজ ছিল। তো এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা সমান কত হবে? 3a/2 ইন্টু 9a/10, দ্যাট ইজ 27a²/20। এটা থেকে আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে সাইড স্কোয়ার মানে এ স্কোয়ার, সেটা সমান কত হবে? 35। এটা তুমি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। দেখো 27a² মাইনাস 20a²/20 হবে। এটাকে তুমি এইভাবে লিখতে পারি, এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি, 27a² মাইনাস 20a²/20 লেখা যায়। এখান থেকে 7a²/20 = 35, তাহলে 7a²/20 = 35। আবার আমি 7কে বাদ দিতে পারি, এখানে কি করতে পারি? 5, কারণ 7 × 5 = 35। আবার এখান থেকে দেখো a² কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। a² 100 হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এর মান হলো 10, শুধু 10 নেবো, প্লাস মাইনাস 10 নয়, শুধু 10, কারণ লেন্থ কোনোদিন নেগেটিভ হতে পারে না। ওকে, সো এর ভ্যালু হলো শুধুমাত্র 10। তাহলে লেন্থের ভ্যালু যদি 10 হয়, এ যদি 10 হয়, তাহলে লেন্থের ভ্যালু কত ছিল? 15। 3 × 10/2, 3 × 5 15, এবং ব্রেথ কত হবে? দেখো 9 হয়ে যাবে, ব্রেথ 9 হয়ে যাবে, তাই না? অন্যগুলো আমি মুছে দিচ্ছি। দেখো লেন্থ হবে আমার 15, ব্রেথ হবে 9, অর্থাৎ 135 হবে আমার এরিয়া। 135 হবে এরিয়া, 135 হবে, 130 সেন্টিমিটার স্কোয়ার হবে
এরিয়া এখানে বলে দেওয়া রয়েছে ইন সেন্টিমিটার স্কোয়ার, সেই জন্য সেন্টিমিটার স্কোয়ারটা দেওয়া নেই, এককটা দেওয়া নেই। সো 135 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বন্দে মাতরম।